স্যার বলছি যে সেপ্টেম্বরে মিসলেনিয়াসের এক্সামটা হবে বলছে, এটা কি কনফার্ম একদম হবেই? সেরকম তো আছে ডেট। আচ্ছা, 15 ডেটটা তারিখ। যেন কবে, মানে সেপ্টেম্বরে কত তারিখ? 15 তারিখ। 15। হুম। একদিনেই হবে? হ্যাঁ হ্যাঁ সেরকম তো। আচ্ছা, আচ্ছা চলো একটু এডুকেশনের এই পার্টটা করে দিই। ইভলিউশনের যে পার্টটা হচ্ছিল ওই আগের দিনে ইন্ট্রোডাকশন হয়েছে, আজকে ফর্মেটিভ সামেটিভ ডায়াগনস্টিক্স অ্যান্ড হচ্ছে পোর্টফোলিও যে সমস্ত এক্সাম এগুলো আছে, টেস্টগুলো আছে, সেগুলো একটু করবো, ঠিক আছে? এনআরটি সিআরটি এগুলো হচ্ছে করবো। চলো, তো তোমরা যারা রেকর্ডিং দেখবে একটু লাইভ ক্লাস আসার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে সুবিধা হয়, ঠিক আছে? চলো, ইভালুয়েশন বা মূল্যায়নের ক্ষেত্রে আগের দিন আমরা পড়লাম ইভালুয়েশন কি, মেজারমেন্ট কি, ইত্যাদি ইত্যাদি। আজকের আমরা পড়বো ফরমেটিভ ইভালুয়েশন, সামেটিভ ইভালুয়েশন ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? আরো আছে যে সমস্ত মূল্যায়নের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো। তো ফরমেটিভ ইভালুয়েশন কাকে বলে? সাধারণত অ্যাকচুয়ালি আমরা ক্লাস করতে করতে বা তোমরা যখন ক্লাস নাও আর কি, ক্লাস করতে করতে ওই সেই সময় আর কি, যখন সেই মানে তুমি ছেলেদের কতটা ডেভেলপমেন্ট হচ্ছে এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলো যখন আহ, মানে যাচাই করতে চাইবে বা যাচাই করার জন্য যে সমস্ত আহ, কর্ম বা কাজ করে থাকো, করো করো সেটা হচ্ছে কি ফর্মেটিভ ইভ্যালুয়েশন, ঠিক আছে? যেমন সেটা তুমি বিভিন্ন ধরনের মানে কাজ চলাকালীন, অর্থাৎ পঠন পাঠন চলাকালীন যে সমস্ত মানে কাজ করা হয়ে থাকে, যে সমস্ত বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে করতে থাকো, সেটাকে বলা কি ফর্মেটিভ ইভ্যালুয়েশন, ঠিক আছে? যেমন কি বিভিন্ন ধরনের প্রশ্ন করা, তার পারফরমেন্স কেমন, সে কুইজ করা ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে কি ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো ফর্মেটিভ ইভ্যালুয়েশন ইভ্যালুয়েশন কাকে বলে একটু লিখে নাও। ফর্মেটিভ ইভ্যালুয়েশন কাকে বলে একটু লিখে নাও, ঠিক আছে? চলো, বিনীত শুনতে পাচ্ছো? লাইভ, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ লাইভ ক্লাস করার চেষ্টা করবে, বুঝলে? হ্যাঁ লাইভ স্যার। ক্লাস, হ্যাঁ লাইভ ক্লাস করার চেষ্টা করবে, তাহলে কি হবে সুবিধা হবে। রেকর্ডিং একদিন দুদিন যে ক্লাসগুলো করবে রেকর্ডিং না শুনে লাইভ ক্লাসটা করার চেষ্টা করবে। তো আজকে ইভালুয়েশনের সেকেন্ড পার্ট হচ্ছে, ঠিক আছে? সেকেন্ড পার্টে যে সমস্ত বিষয়গুলো আজকে পড়ানো হচ্ছে সেগুলো হচ্ছে কি ফার্স্ট ফর্মেটিভ ইভালুয়েশন, মানে কি ফর্মেটিভ ইভালুয়েশনের বাংলা কি? কর্মকালীন যে মূল্যায়ন, এটাকে বলা হয় ফর্মেটিভ ইভালুয়েশন, ঠিক আছে? মানে যখন কর্ম চলাকালীন মানে কাজ চলাকালীন তুমি ক্লাস নিচ্ছ, পিরিয়ড নিচ্ছ, ঠিক আছে, পরীক্ষার আগে আর কি, শিক্ষার্থী কতটা অগ্রগতি হয়েছে বা তার ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত কাজ করা হয়ে থাকে সেটাকে বলা কি ফর্মেটিভ ইভালুয়েশন, ঠিক আছে? তার জন্য তুমি কি করবে? তার জন্য তুমি বিভিন্ন ধরনের হোমওয়ার্ক যেগুলো দাও সেগুলো তারা ঠিকঠাক করছে কিনা সেগুলো দেখা, বা তার কতটা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা দেখা, বা তুমি কিছু পড়াশোনা দিলে সেটা তারা ঠিকঠাক ভাবে পড়ে এসছে কিনা তার জন্য তুমি প্রশ্ন করে মানে তাকে বিচার করবে যে হ্যাঁ প্রশ্ন সে উত্তর দিতে পারছে। এর মাধ্যমে আমরা কি করি, স্টুডেন্টদের কতটা পারফরমেন্স, কতটা সে এ করছে সেটা আমরা বুঝতে পারি, কতটা সে অ্যাক্টিভলি পড়াশোনা করছে সেটা আমরা বুঝতে পারি। এটা হচ্ছে কি ফর্মেটিভ ইভালুয়েশন, অর্থাৎ পাঠদানের সময় আমরা যে ধরনের কর্মপদ্ধতি করে থাকি সেটাকে বলা হয় ফর্মেটিভ ইভালুয়েশন, ঠিক আছে? চলো এটা লিখবো? হ্যাঁ লিখে নাও। লেখো ফর্মেটিভ ইভালুয়েশন, লেখো কোনো কাজ চলাকালীন, কোনো কাজ চলাকালীন কাজের উৎকর্ষতা নীতি, কাজের উৎকর্ষতা নীতি ও অগ্রগতি সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা বা প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কিনা
তার জন্য যে মূল্যায়ন করা হয় তাকে ফর্মেটিভ ইভালুয়েশন বলে। ঠিক আছে? এক্সাম্পল লেখো, পরীক্ষা নেওয়া, কুইজ করা, হোমওয়ার্ক করা, মৌখিক প্রশ্ন করা ইত্যাদি ইত্যাদি। হয়েছে? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হয়েছে? এক্সাম্পল লিখেছ? ঠিক আছে, চলো। এটাতে করো, ওকে। ফরম্যাট ইভালুয়েশন হয়েছে। আচ্ছা, এবার চলো দুটো এক্সাম্পল করে নাও, মানে বৈশিষ্ট্য লেখো, দুটো বৈশিষ্ট্য লেখো। লেখো, 1 নম্বর লেখো, প্রয়োগবাদী দর্শনের উপর ভিত্তি করে এটি গড়ে উঠেছে। এটা একটা ফিলোসফিক্যাল পয়েন্ট, এটা প্রশ্ন আসতেই পারে। লেখো, এটা কি ধরনের দর্শনের উপর ভিত্তি করে তৈরি, মানে ফরমেটিভ ইভালুয়েশন। লেখো প্রয়োগবাদী, এই মূল্যায়ন লেখো প্রয়োগবাদী দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নেক্সট লেখো, এই মূল্যায়ন ফ্লেক্সিবল, মানে নমনীয় এবং মনোবিজ্ঞান সম্মত। মনোবিজ্ঞান সম্মত। ওকে। নেক্সট, এই মূল্যায়ন আভ্যন্তরীণ মূল্যায়ন। কি বললেন? আভ্যন্তরীণ মূল্যায়ন। চলো নেক্সট লেখো, ফরমেটিভ হয়েছে, এবার লেখো সামেটিভ ইভালুয়েশন। সামেটিভ ইভালুয়েশন। ঠিক আছে? সামেটিভ ইভালুয়েশনটা কি? এটা একটা, মানে আমাদের যখন একটা নির্দিষ্ট সময় শেষে যখন আমরা মূল্যায়ন করি, ঠিক আছে, শিক্ষার্থী কতটা মানে শিক্ষা পেয়েছে বা তার কতটা মানে এফেক্টিভলি পড়াশোনা করেছে, সেটা জানার জন্য আমরা যে মূল্যায়ন করে থাকি। ঠিক আছে? মানে যে উদ্দেশ্য নিয়ে আমরা পাঠ্যক্রম বা পরিচালনা করি সেটা কতটা সফল হয়েছে সেটা যখন জানার চেষ্টা করি বা জানার জন্য যে পরীক্ষা নেওয়া হয় সেটাকে বলা হয় কি, সামেটিভ ইভালুয়েশন। অর্থাৎ
একটা নির্দিষ্ট সময় শেষে, সেটা হাফ ইয়ারলি হতে পারে বা অ্যানুয়ালি হতে পারে, 6 মাস অন্তর হতে পারে বা 1 বছর অন্তর হতে পারে, ঠিক আছে? যখন যে শিক্ষণ উদ্দেশ্য নিয়ে আমরা পড়াশোনা মানে পড়ানো হয়, সেটা কতটা সাফল্য লাভ পেয়েছে, যে সে কতটা মানে ডেভেলপমেন্ট করেছে, তার জন্য যে মূল্যায়ন করা হয় তাকে বলা হয় সামেটিভ ইভালুয়েশন। আমি যখন এই প্রতিদিন পরীক্ষা নিচ্ছি, প্রতিদিন ক্লাস হচ্ছে, প্রায় প্রতিদিন পরীক্ষা হচ্ছে, তো এটা কি ধরনের মূল্যায়ন বলো তো? ফর্মেটিভ। ফরমেটিভ ইভালুয়েশন, ঠিক আছে? আর আমি যখন মাঝে মাঝে পরীক্ষা নিই, সেই অনেকদিন ধরো 1 মাস অন্তর অন্তর, যখন ওই বড় মক টেস্ট। সামেটিভ। সামেটিভ। এখন একটা নতুন যে সেকশনটা শুরু করেছি, ধরো জিওগ্রাফির ওপর একদিন টেস্ট হলো, আজকে যেমন হবে হিস্ট্রি, আর কালকে জিওগ্রাফির ওপর। এবার প্রশ্ন বেশি থাকবে, একটু 15টা থাকবে, 15 বা 20টা প্রশ্ন দেবো আজকে। জিওগ্রাফি তো কালকে হলো, আবার আজকে জিওগ্রাফি? না না, আজকে হিস্ট্রিতেও আচ্ছা লেখা আছে। আচ্ছা। আজকে হিস্ট্রি, কালকে জিওগ্রাফি হয়েছে। 10টা কোশ্চেন ছিল না? তো হ্যাঁ, সবগুলো কালকে কি রাইট? সবগুলো রাইট বলতে একটা একটু ছিল, ওই গন্ডোয়ানা ল্যান্ড, ওইটা হবে, হ্যাঁ। আচ্ছা। বাকি সব ঠিক আছে। আমার মনে গন্ডোনাটা কি আসেনি। অ্যান্সার হবে স্যার? গন্ডোনাটা ওটা কোল ওই কোল। কয়লা হবে, কোল। কয়লাই তো অ্যান্সার দিয়ে রাখছেন, আমার তো কয়লাই দেখাচ্ছে অ্যান্সার। কয়লা না ছিল? কোলে ছিল না। না না কোলে ছিল না স্যার। আমি তো কয় অ্যান্সার দিয়েছি, কয়লা অ্যান্সার দিয়েছি, আপনি তো ঠিক দিয়েছেন। আমি তো না কয়লাই কয়লা ছিল, ছিল কিন্তু না। আমি ও আমারটা দেখালো ক্রস এসছে। আপনি যে কি মাঝে চেঞ্জ করেছেন? কিন্তু আমার কিন্তু আমি কয়লা অ্যান্সার দিয়েছি, ঠিক দিয়েছেন আপনি। চেঞ্জ করেছি বলছে, আজকের ওই বেলার দিকে করেছি। তুমি কখন আরেকটা এক্সাম? স্যার আমার কোশ্চেন ছিল, ওই যেটা আপনাকে বলেছিলাম, ওটা কি ঠিক আছে? ওই পপুলেশন আর এরিয়া অনুযায়ী একই র্যাঙ্কে আছে কোন ওটা ওটা স্টেট? তো আমারও তো মনে হচ্ছে, কি হবে তোমাদের, কি বলা হয়, মেঘালয় না মণিপুর? মেঘালয় হবে না? আপনি মণিপুর অ্যান্সার দিয়েছেন। আমিও মেঘালয়। মেঘালয় করেছিলাম। আর স্যার জানেন আমি না ড্রাইটা ভেবেছি যে কি কোল্ড মানে ড্রাই, তার জন্য আমি জম্মু কাশ্মীরের ওই লাদাখটাকে করেছি। তারপর দেখছি না ওটা ভুল হয়ে গেছে, মানে আমি লাদাখ ভেবে পরে করেছিলাম। তো ওটা ও, ওয়েস্টার্ন রাজস্থান হবে অ্যান্সার। আচ্ছা আচ্ছা। ওটা জয়সালমের, অ্যাকচুয়ালি ওটা জয়সালমের। হুম, জয়সলমীর, হ্যাঁ। আচ্ছা, ওটা আমি দেখছি। আচ্ছা হ্যাঁ, এটা বুঝতে পারিনি স্যার, তামিলনাড়ু হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ স্মল স্কেল ইউনিট মানে? লার্জেস্ট নাম্বার আবার স্মল স্কেল ইউনিট মানে বুঝতে পারিনি। কটন টেক্সটাইলে আপনি হ্যাঁ, দেখ, ঠিক। দক্ষিণ ভারতে ওই কোয়েম্বাটুরেতে ওই বিস্তীর্ণ অঞ্চলে তো ইয়ে হয়, কৃষ্ণ মৃত্তিকা আছে না, ওখানে তো কফি না মানে লার্জেস্ট নাম্বার অফ স্মল স্কেল ইউনিট মানে কি? লার্জেস্ট মানে ব্যাপকভাবে, মানে ব্যাপক অঞ্চল জুড়ে আর কি, ঠিক আছে? ও, এই, হ্যাঁ, এই চাষটা হয়ে থাকে। ব্যাপক অঞ্চল জুড়ে স্মল স্কেল ইউনিট। কটন টেক্সটাইলকে কি আমি স্মল স্কেল ইউনিট বলতে পারি স্যার? মানে কটন, সিমেন্ট এগুলো তো লার্জ স্কেল ইউনিটের মধ্যে পড়ে। তামিলনাড়ুতে তামিলনাড়ুর দেখো, প্রশ্নগুলো, প্রতিটা প্রশ্নের একটু মানে জানতে হবে, ঠিক আছে? সব জায়গার ক্ষেত্রে সব প্রশ্ন, সব এর ক্ষেত্রে মানে একটা নির্দিষ্ট স্টেট বলে দিয়েছে না। না না স্যার আমি ওই বুঝতে পারিনি, তার জন্য এটাও আমার ভুল গেছে। আমার অনেক বাজে মার্কস এসছে, আমি তাই গ্রুপে দিইনি। আচ্ছা, ঠিক আছে, চলো। তাহলে সামেটিভ ইভালুয়েশন কি হলো? সামেটিভ ইভালুয়েশন আসছি। সামেটিভ ইভালুয়েশন কি হলো? যখন একটা নির্দিষ্ট সময় শেষে শিক্ষার উদ্দেশ্যগুলো কতটা সফল হয়েছে সেটা জানার জন্য আমরা যে মূল্যায়ন করে থাকি তাকে সামেটিভ ইভালুয়েশন বলে। চলো লিখে নাও। লেখো, একটি নির্দিষ্ট সময় শেষে শিক্ষণ উদ্দেশ্যগুলি কতটা অর্জিত হয়েছে সেই সম্পর্কিত তথ্য জানার জন্য যে মূল্যায়ন করা হয় তাকে কতটা অর্জিত হয়েছে তা জানার জন্য সামেটিভ ইভালুয়েশন বলে।
হয়েছে? ক্লিয়ার হয়েছে? সামেটিভ ইভালুয়েশন সংজ্ঞা কমপ্লিট। ওকে, এই ধরনের মূল্যায়নকে কি বলা হয়? লেখো। কি বলছেন বুঝতে পারছি না। সংজ্ঞা লিখে নিয়েছো তো? হ্যাঁ, ওকে, এবার চলো উদ্দেশ্য লেখো। উদ্দেশ্য হেডিং করো। উদ্দেশ্য না বৈশিষ্ট্য কোনটা? মানে আগেটা তো বৈশিষ্ট্য হ্যাঁ, উদ্দেশ্য লেখো একটু। আগেরটা লিখিয়েছেন। এটা উদ্দেশ্য একটু লেখো। একদম লেখো, একটি নির্দিষ্ট সময় শেষে শিক্ষার্থীদের কৃতিত্ব পরিমাপ করা হয়। ওকে, 2 নম্বর লেখো, মানে চূড়ান্ত মূল্যায়ন বাংলায় বলা হয় চূড়ান্ত মূল্যায়ন, আবার ইংলিশে বলা হয় সামেটিভ ইভালুয়েশন, আবার আরেকটা বাংলায় বলা হয় অন্তিম মূল্যায়ন। ঠিক আছে, যে কোনো একটা লিখতে পারো। লেখো এই মূল্যায়নের লেখো চূড়ান্ত মূল্যায়ন বা সামেটিভ ইভালুয়েশন, যে কোনো একটা লেখো। লেখো এই মূল্যায়নের অপরিহার্য উপাদান হলো, এই মূল্যায়নের অপরিহার্য উপাদান হলো নাম্বার 1 লেখো টার্ম টেস্ট। এগুলো পরীক্ষায় আসে। টার্ম টেস্ট, স্যার উদ্দেশ্যর আন্ডারেই লিখবো তো? হ্যাঁ হ্যাঁ, উদ্দেশ্যের আন্ডারে লিখবে। ফার্স্ট লেখো টার্ম টেস্ট। নাম্বার 2 লেখো অ্যানুয়াল টেস্ট, বার্ষিক মূল্যায়ন। নাম্বার 3 লেখো এক্সটার্নাল এক্সামিনেশন, এক্সটার্নাল এক্সামিনেশন। বৃত্তি পরীক্ষাটাও তো হবে। বৃত্তি পরীক্ষা মানে? বৃত্তির বাংলা জানি না, ইংলিশটা জানি না। টার্ম টেস্ট, অ্যানুয়াল টেস্ট, আর একটা কি টার্ম বললেন? টেস্ট, অ্যানুয়াল টেস্ট এবং এক্সটার্নাল টেস্ট। যেটা দিয়ে স্কলারশিপ পায় সেগুলোকে বৃত্তি পরীক্ষা বলে। ওটা বার্ষিক পরীক্ষার মধ্যে তুমি ধরা হবে। তোমার তো ও। আর বাইরে ভেতরে মানে হোম স্কুলে তো পরীক্ষা হয় না, বাইরে পরীক্ষা দিতে হয়। নেক্সট লেখো ক্যারেক্টারিস্টিক্স অফ সামেটিভ ইভালুয়েশন। নেক্সট পয়েন্ট, তাহলে আমাদের পারপাস হয়ে গেল, সামেটিভ ইভালুয়েশনের পারপাস হয়ে গেছে। নেক্সট লেখো ক্যারেক্টারিস্টিক্স অফ সামেটিভ ইভালুয়েশন। বাংলায় বলুন কি লিখবো? বৈশিষ্ট্য, অন্তিম মূল্যায়নের বৈশিষ্ট্য। ওকে, 1 নম্বর লেখো লেখো এটি বিচারমূলক মূল্যায়ন প্রক্রিয়া। এটি বিচারমূলক মূল্যায়ন প্রক্রিয়া। কেন? এর মাধ্যমে তো অবশ্যই বিচার করা হচ্ছে, তাই না? সে ফার্স্ট হয়েছে না, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, এগুলো আমরা নাম্বার অনুযায়ী তার পজিশন নির্ধারণ করি। ঠিক আছে, তো আমরা তার বিচার করি, সেই ছাত্রটা কতটা ভালো করছে, কতটা খারাপ করছে, এগুলো আমরা মূল্যায়ন করি। বিচারমূলক প্রক্রিয়া বা বিচারমূলক মূল্যায়ন এটা। ঠিক আছে, নাম্বার 2 লেখো এই মূল্যায়নে শিক্ষার্থীদের গ্রেড দেওয়া হয়ে থাকে। এই মূল্যায়নে শিক্ষার্থীদের গ্রেড দেওয়া হয়।
ওকে, নাম্বার 3 লেখো, এই মূল্যায়নে শিক্ষার্থীর গুণগত এবং পরিমাণগত ও পরিমাণগত দিক পরিমাপ করা হয়। ওকে, নেক্সট। তো 3 নম্বরটা আবার রিপিট করুন। হ্যাঁ লেখো, 3 নম্বর কি বলেছি বলো তো, ডালিয়া বলে দাও তো। এই মূল্যায়নে শিক্ষার্থীদের গুণগত পরিমাণগত দিক পরিমাপ করা হয়। হ্যাঁ, নেক্সট লেখো, এটি মানে সামেটিভ ইভ্যালুয়েশন লেখো, বহির্মুখী মূল্যায়ন। বহির্মুখী মূল্যায়ন, আমি একটা প্রশ্ন করব, যদি বলতে পারো খুবই ভালো, নাহলে আবার আমি এই ফরমেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশনকে আরো ডিটেলসে বর্ণনা করব, ঠিক আছে? চলো, স্যার, এটাকে বহির্মুখী মূল্যায়ন কেন বলা হয়? কারণ এটা হচ্ছে আমরা মানে বাহ্যিকভাবে সেটা নিতে পারি, তাই না? বাহ্যিকভাবে নিতে পারি মানে কি, আমরা কোনো মানে যখন তোমরা মানে মাধ্যমিক পরীক্ষা দিই আমরা, তখন কি সেটা তো আমাদের মানে কোনো বাইরে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে, সেটা বহির্মুখী মানে অ্যাকচুয়ালি আমরা যেটা এক্সটার্নাল এক্সাম বললেন, হ্যাঁ ওটা এক্সটার্নাল এক্সাম হতে পারে, বা হচ্ছে আমরা পরবর্তী দিকে আমরা যে মানে যাতে মুভ করতে পারি, এটা হুম দেখে হুম। তার আমরা পরবর্তী ক্লাসে যেতে পারি বা পরবর্তী যা কিছু করতে পারি, সেখানে এটাকে বলা হয় বহির্মুখী মূল্যায়ন। কিন্তু এই মূল্যায়নের পরে আমরা মানে সেই ক্লাসে থাকবো না বা সেই জায়গায় আমরা থাকবো না, আমাদের পরিবর্তন হবে, মানে সেটা সেকেন্ড টার্ম হতে পারে বা সেকেন্ড ক্লাস হতে পারে বা পরবর্তী কোনো ক্লাস হতে পারে বা অন্য কোনো প্লেস হতে পারে, সেখানে বলা বহির্মুখী মূল্যায়ন। এই মূল্যায়নের মাধ্যমে আমরা কি হয়, তোমার কিছু একটা চেঞ্জ হবে, ঠিক আছে? মানে সেটা তুমি ভেতর থেকে বাইরে যে যাচ্ছ, বহির্মুখী মানে এইটা বলা যাচ্ছে না যে তুমি ভেতর থেকে বাইরে যাচ্ছ। ভেতর থেকে বাইরে যাচ্ছ মিন্স হচ্ছে তুমি এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাচ্ছ বা এক সেমিস্টার থেকে অন্য সেমিস্টারে যাচ্ছ, বুঝতে পারছো? এটাকে ওইখানে বলা হয় বহির্মুখী মূল্যায়ন। কিন্তু ফরমেটিভ ইভ্যালুয়েশনকে এটা কি বহির্মুখী মূল্যায়ন বলা যেতে পারে? কি বলবো এটাকে আমরা? অন্তর্মুখী। অন্তর্মুখী বলবো, কারণ হচ্ছে এই মূল্যায়নের মাধ্যমে আমরা মানে সেখানে এমন কিছু পরিবর্তন হয় না যে তুমি এটা ভালো প্রশ্নের অ্যান্সার দিলে তোমাকে আমি পরবর্তী ক্লাসে মানে তুলে দেবো, এটা তো কেউ করতে পারে না, না? তার মানে সেই কারণে এই ফরমেটিভ ইভ্যালুয়েশনটা অন্তর্মুখী মূল্যায়ন, মানে তোমার ওই ক্লাসের মধ্যে তুমি কতটা সাকসেস করছো বা ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা আমরা করতে পারি, মানে মূল্যায়ন করতে পারি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে শিক্ষার্থীদের বিষয়গত দুর্বলতাকে সংশোধন এর সুযোগ কম থাকে কোন ধরনের মূল্যায়নে? কম থাকে? হ্যাঁ, ফরমেটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ সাম- ইভ্যালুয়েশন। সামেটিভ সামেটিভ। সামেটিভ হবে। সামেটিভ ইভ্যালুয়েশন, সবাই এগ্রি? হাত তোলো। আরেকবার বলুন। এই ধরনের মূল্যায়নে শিক্ষার্থীদের বিষয়গত দুর্বলতা সংশোধনের সুযোগ অপেক্ষাকৃত কম থাকে। হ্যাঁ, সামেটিভ। ফরমেটিভে কারেকশন করা যায়, সামেটিভে কারেকশন করা হ্যাঁ, যায় না। উত্তর হবে সামেটিভ ইভ্যালুয়েশন, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশনে তুমি কি করে কারেকশন করবে? তুমি ধরো কম নাম্বার পেয়েছো, কম নাম্বার পেয়েছো মানে একদম 30-এ 30 পেয়ে তুমি পাস করেছো, সেখানে আর সংশোধন করা হয় না, সুযোগ নেই, ঠিক আছে? স্যার, তার জন্য একে চূড়ান্ত বা অন্তিম বলা হচ্ছে। হ্যাঁ, নেক্সট অ্যাসাইনমেন্ট, এটা কি ধরনের মূল্যায়নের অন্তর্গত?
আচ্ছা ফর্মেটিভ অ্যান্সার বলো ওই ফর্মেটিভ ফর্মেটিভ। আচ্ছা এবার গ্রুপে বলো। আচ্ছা গ্রুপে তো দিচ্ছ, বিশ্বদীপ আর সামেটিভ দিয়েছে, চলো গ্রুপে অ্যান্সার দাও। শ্রেণী অভিক্ষা কি ধরনের মূল্যায়ন? শ্রেণী অভিক্ষা, শ্রেণী অভিক্ষা, সামেটিভ শ্রেণী মুখে বলনি, এটা বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ 21। আচ্ছা দাঁড়া দেখছি, এখন ক্লাস নিচ্ছি এখন। দাঁড়া, হ্যাঁ হ্যাঁ মৌমিতা দি, ঠিক। তুমি কি রান্না করতে 666 করতে টাইপ করছো 40। নাকি? হ্যাঁ না ভুল হয়ে যাচ্ছে দুবার। সেটাই ভাবছি, বলছি এক হাতে রান্না করছে নাকি। ওকে, আনসার কি দিয়েছো সব? স্যার ফর্মেটিভ, শ্রেণী অভিজ্ঞতা বলতে কি ক্লাসে ওঠার পরীক্ষাকে বোঝায়? ক্লাসে ওঠার ক্লাস পরীক্ষা। ও ক্লাস ক্লাস টেস্ট আবার ক্লাস ফর্মেটিভ টেস্ট হবে। ক্লাস টেস্ট ক্লাস টেস্ট কি? আরে ক্লাসে ছোটখাটো টেস্ট নেয় না, যেমন স্যার আমাদের আজকে রাতে নেবে, এটা ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট কি হবে? ফর্মেটিভ না? ফর্মেটিভ ফর্মেটিভ হবে ক্লাস টেস্ট। আমি মনে করি শ্রেণী অভিজ্ঞতা ওই ফাইনাল পরীক্ষাটাকে বোঝায়। কি বলবো? ফর্মেটিভ ফর্মেটিভ 100%। হবে। আচ্ছা নেক্সট বলছি, এই মূল্যায়ন প্রক্রিয়া অপেক্ষাকৃত বিষয় কেন্দ্রিক। এই মূল্যায়ন প্রক্রিয়া অপেক্ষাকৃত বিষয় কেন্দ্রিক, বলো কোন ধরনের মূল্যায়ন? কি আরেকবার? এই মূল্যায়ন প্রক্রিয়া বিষয় কেন্দ্রিক, বিষয় কেন্দ্রিক কি ধরনের মূল্যায়ন? ফর্মেটিভ না সামেটিভ? হ্যাঁ লেখ 4105। আরে আমার নাম্বারে কি করছিস? আচ্ছা ঠিক আছে, নেক্সট। হ্যাঁ হ্যাঁ একটু ওয়েট করে দাও। ঠিক আছে, সামেটিভ দিয়েছো, সামেটিভ দিয়েছো, অনামিকা ফর্মেটিভ দিয়েছো, প্রিয়াঙ্কা ফর্মেটিভ দিয়েছো। একটা ডাউট আছে এটা কি স্যার, হবে? বিষয় কিন্তু বললেন না। হ্যাঁ বিষয় কেন্দ্রিক, ঠিক আছে সামেটিভ হবে। যারা ফর্মেটিভ সামেটিভ দিয়েছো, বিশ্বদীপ ওকে, সামেটিভ হবে বিষয় কেন্দ্রিক, ঠিক আছে। এটা 100% শিওর হয়ে দেয়নি অ্যান্সারটা। সামেটিভ, হ্যাঁ সামেটিভ ইভ্যালুয়েশন হবে বিষয় কেন্দ্রিক। কিন্তু যদি বলা হয় এই মূল্যায়ন ব্যক্তি কেন্দ্রিক, তখন কি হবে বলো? এই মূল্যায়ন ব্যক্তি কেন্দ্রিক, ফর্মেটিভ হবে, ফর্মেটিভ হবে। স্যার আরেকবার বলুন। দেখো এই মূল্যায়ন মানে, এই মূল্যায়ন হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। কি হবে, ফর্মেটিভ না সামেটিভ? ফর্মেটিভ অবশ্যই ব্যক্তি কেন্দ্রিক, তাই না? তোমাকে তো আমি ইন্ডিভিজুয়ালি তোমাকে প্রশ্ন করছি, প্রশ্ন করে
তুমি কি করো, ছেলে মেয়েদের কাছে প্রশ্ন করো, এ ভাই এটা কি হয় বল, এটা ওই কি হয় বল। তো এরকম আমরা কি ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করি, সেখানে এটা ব্যক্তি কেন্দ্রিক। কিন্তু আমরা সামেটিভ ইভ্যালুয়েশনে কি করি, আমরা বিষয়গত প্রশ্ন, মানে আমরা এককভাবে পরীক্ষা দিই না, দলগতভাবে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা পরীক্ষা দিই। সেই হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, ম্যাথ হতে পারে, তাই না? তো বিষয়গত, আমরা সম্মিলিতভাবে বিষয়গত ভাবে আমরা পরীক্ষা দিই, সেটা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। আর ব্যক্তিকেন্দ্রিক ইভ্যালুয়েশন, আমরা ব্যক্তিগত তাকে ইভ্যালুয়েট করি, সে কতটা পারফরমেন্স করতে পারছে। ঠিক আছে, এই এই যে বৈশিষ্ট্যগুলো বলছি, এগুলো কিন্তু এই তোমরা ফর্মেটিভ সামেটিভে লিখে নিতে পারো, যে পয়েন্টগুলো বলছি। ঠিক আছে, বৈশিষ্ট্যের মধ্যে এগুলো করে নিতে পারো। প্রশ্ন এরকম ভাবেই হবে, এরকম ভাবেই হবে। ঠিক আছে, মানে যদি কঠিন প্রশ্ন হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন করছি, এই মূল্যায়ন হলো ধারাবাহিক প্রক্রিয়া নয়। এটি কি ধরনের মূল্যায়ন? এই প্রক্রিয়া ধারাবাহিক মূল্যায়ন নয়। এটি কি ধরনের, ফর্মেটিভ, সামেটিভ নাকি? দারুণ স্পেলিং লিখেছি, একটু বুঝে নেবেন। হুম, আমি তাই ভাবছিলাম কি। বেশি তাড়াহুড়ো করতে গিয়ে ওটা হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, স্যার হুম, বলো। বলছি ইউনিট টেস্ট যে হয় সেটা কি ধরনের হবে? হ্যাঁ, ফর্মেটিভ। ফর্মেটিভ ফর্মেটিভ ইভ্যালুয়েশন, ইউনিট টেস্ট ফর্মেটিভ ইভ্যালুয়েশন, যেটা হচ্ছে কিন্তু ইউনিট ইউনিট টেস্টের তো আবার ধরুন ফাইনাল ইসের ক্ষেত্রে নাম্বারটা যোগ হয়, সেক্ষেত্রে ওটা তো পরবর্তী ক্লাসের জন্য মানে ওটা লাগছে, তো সেক্ষেত্রে ওটা তো সামেটিভও মনে হচ্ছে না স্যার? আচ্ছা ইউনিট টেস্টটা ফাইনাল নয়, ইউনিট টেস্টে যেটা মানে করানো হয় ছাত্রদের কারেকশনের জন্যই করানো হয়। আচ্ছা, আমাকে বলো, স্যার ইউনিটের বাংলা কি? ইউনিট টেস্টের বাংলা কি হবে? ইউনিট কি, অধ্যায়? অধ্যায়। হ্যাঁ, অধ্যায়। স্যার ইউনিট টেস্ট মানেই হচ্ছে যে আপনার কিছুটা টপিক পড়ানো হলো, ইউনিট সেখান থেকে টেস্ট হবে, ছাত্রদের শোনো, কেমন ইউনিট টেস্ট পারফরমেন্স আমার টেস্ট করা হলো। সামেটিভ ইভ্যালুয়েশন। ইউনিট টেস্ট ফর্মেটিভ। আচ্ছা, পর্ব বা পার্বিক মূল্যায়নটা কি? টার্ম টেস্ট সামেটিভ, ইউনিট টেস্ট হচ্ছে যে ফর্মেটিভ। আচ্ছা, মানে যে স্যার পর্বটা বলো, পর্বটা কি ধরনের মূল্যায়ন, পর্ব টেস্ট? পর্ব মানে কি? টার্ম হবে না? পার্বিক মূল্যায়ন, পার্বিক অভিক্ষা। ইংলিশটা বলুন, বাংলা বুঝতে ইংলিশটা পারবেন। ইংলিশটা তো ওইখানে বলছি। ইংলিশ পার্বিক মূল্যায়ন মানে কি, একটা পর্ব শেষ হয়ে যাওয়ার পরে যে মূল্যায়নটা দেওয়া হয়। এটা টার্ম টেস্ট, আপনি যেটা বলছেন ওটা সামেটিভ। টার্ম টেস্ট, পর্ব, হ্যাঁ পর্ব হচ্ছে টার্ম টেস্ট। বলো মানে না, কি বলছো? আপনি তো বললেন ধারাবাহিকতা, কোথায় কি প্রবলেম রয়ে গেছে সেটা আবার কারেকশনের সুযোগ, এগুলো ইউনিট টেস্ট মানে হ্যাঁ, করা হয় এই ইউনিট কারণে। টেস্ট হচ্ছে, ধরো আমরা একটা ইউনিট শেষ করে দিই, ওটা অবশ্যই সামেটিভ ফর্মেটিভ হবে। আর টার্ম টেস্ট হচ্ছে কিন্তু স্যার এর আগে যেটা, এটা আমরা দেখেছিলাম হাফ কোথাও ইয়ারলি কোথাও ওটাকে অ্যানুয়ালি আবার বলি না, হাফ সামেটিভও ইয়ারলি। বলছে। মমিতা কি বলছো? বলছি ইউনিট টেস্টটা নিয়ে কনফিউশন আছে, কেন এর আগে দেখেছিলাম ওই প্রাইমারির সময় হুম, যে অনেক জায়গায় ওটাকে আবার সামেটিভও বলছে ইউনিট টেস্টকে। এমনি তো হ্যাঁ, মনে হচ্ছে ফর্মেটিভই হবে। হুম, স্যার কিন্তু সিটেট কিন্তু সিটেট ইউনিট টেস্টকে ফর্মেটিভই দিয়েছে। হ্যাঁ বলো, অনামিকা বলো। হ্যাঁ, ওই ডাউটটাই ছিল, তাই জন্য কোশ্চেনটা করলাম। হুম, ডাউট কোশ্চেন। আপনি যখন অনিন্দাদেরকে এই বছরটায় যখন প্রাইমারি পড়াচ্ছিলেন, আপনি কিন্তু ইউনিট টেস্ট আর টার্ম টেস্টের ডিফারেন্সটা আমাকে বুঝিয়েছিলেন, আমি তখন গন্ডগোল করেছিলাম, এই জন্য পরিষ্কার মনে আছে। হুম, আপনি বলো তখন তো, বলেছিলেন ইউনিট টেস্ট আর টার্ম টেস্ট দুটো একই জিনিস নয়। বলো তো কি রকম আপনি জিনিস? তখন টার্ম টেস্ট বোঝানোর জন্য এটাও বলেছিলেন যে তখনকার দিনে আমরা হাফ ইয়ারলি অ্যানুয়ালি এক্সাম দিতাম, হাফ হ্যাঁ, ইয়ারলিটাকে তোমার টার্ম টেস্ট হিসেবে ধরো, তো এটা সামেটিভ, আর ইউনিট টেস্টটা হচ্ছে ছোট ছোট একটা করে পর্ব পরীক্ষা হবে, সেটাকে বলছি ইউনিট টেস্ট। হুম, আপনি এভাবে বুঝিয়েছিলেন তখন।
হুম, হুম, হুম। ঠিক আছে, ইউনিট টেস্ট আর টার্ম টেস্ট, ঠিক আছে। আপনাকে ইংলিশটা বলতে বললাম, বাংলায় পারবি টারবি বুঝতে পারছি না। হুম, হুম, হুম। টার্ম টেস্ট যেটা বলা হয়। ঠিক আছে, ওটা ইয়ে হবে। এবার বিভিন্ন প্রশ্ন কন্ট্রোভার্সি থাকে, ঠিক আছে, ওগুলো একটু ইয়ে করতে হবে। স্যার চলো। হয়তো, কারণ আপনার সিটেটের অ্যান্সার কে ওয়েস্ট বেঙ্গল নেয় না, হুম, কনফিউশন হবে না কি হবে? তাছাড়া আচ্ছা। এডুকেশন মানেই কনফিউশন। হুম, হুম। এবার চলো, এবার নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে কি ডায়াগনস্টিক্স, আর একটা হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশন। ওকে, আচ্ছা, আগে প্লেসমেন্ট ইভালুয়েশনটা হোক, তারপরে হবে আচ্ছা ডায়াগনস্টিকটা হয়ে যাক। দেখো, ডায়াগনস্টিক ইভালুয়েশন, তারপরে হবে প্লেসমেন্ট ইভালুয়েশন। বাংলা কি এটা? দুর্বলতা নির্ণয়, লেখো দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন। দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন। স্যার হ্যাঁ, পারে না, বলো। বলছি এই যে ইউনিট টেস্টটা, হ্যাঁ ইউনিট টেস্ট আর টার্ম টেস্টের কথাটা বলছেন না, হ্যাঁ, এবার আমাদের প্রাইমারিতে রেজাল্ট যখন বানানো হয় হ্যাঁ, তখন বা পরীক্ষা যখন নেওয়া হয়, যেভাবে সামেটিভ এক্সামটা নেওয়া হয়, তো ফার্স্ট টার্ম সামেটিভ এক্সাম, সেকেন্ড টার্ম সামেটিভ এক্সাম আর থার্ড টার্ম সামেটিভ এক্সাম হয়। তো ফার্স্ট টার্মে একটা বইয়ের কিছু অংশ মানে কিছু ইউনিট পড়ানো হয়, সেইটার উপরে পরীক্ষাটা দেওয়া হয়, ঠিক আছে। এবার হ্যাঁ, ওইটাকে সামেটিভ বলছে কিন্তু, এবং অনেক সময় হ্যাঁ, অনেক সময় এস অফিসটাকে বলা হয় যে ফার্স্ট টেস্ট, ফার্স্ট টার্ম টেস্ট, এরকমও বলে, মানে বলতে শুনেছি, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ইউনিট টেস্ট আর টার্ম টেস্টের ডিফারেন্সটা তাহলে এক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যাবে? কিন্তু দুটোকেই কিন্তু সামেটিভ বলছে। হ্যাঁ, লেখ 5644, 5644। তুমি যেটা বলছো, হ্যাঁ, ডালিয়া বলো। বলছি ও যেটা বলছে ওটা টার্ম টেস্ট, ফার্স্ট টার্ম, সেকেন্ড মানে থার্ড টার্ম। না না, স্যার বললেন না যে ইউনিট টেস্ট যখন আমাদের নেওয়া হতো তখন ওই সাবজেক্ট কিছুটা পড়িয়ে তারপর ইউনিট টেস্ট নেওয়া হতো না, আমরা যখন তো আমাদেরও এই তুমি কত এই যে সালে দিয়েছো জানি না, মানে স্যার আমি প্রায় সমবয়সী। তো আমরা যখন মাধ্যমিক বা এইচএস এই সময় দিয়েছি, ওই সময় ক্লাসের মধ্যে 10 নম্বর করে এক্সাম হতো, ওগুলো কিন্তু কোনো যোগ হতো না, ওইটা ইউনিট টেস্ট হতো। মাধ্যমিক তুমি কবে দিয়েছো? আমার 2008। আচ্ছা, আমার 2009। তো না, আমাদের সময়ও তোমার ইয়ে ছিল, ইউনিট টেস্ট ছিল, কিন্তু হঠাৎ করে আবার বন্ধ করে হ্যাঁ দিয়েছিল। বলছি ওইটা যে হতো, ওই ইউনিট টেস্টটা কিন্তু কোনো নাম্বার যোগ হতো না, ওটা জাস্ট ওই 10 নম্বর করে 15 নম্বর করে এরকম করে ক্লাসে নেওয়া হতো। কিন্তু হাফ ইয়ারলি বলে একটা জিনিস হতো আমাদের সেই সময়, ওটা টার্ম টেস্ট, ওটা হ্যাঁ, হ্যাঁ, হাফ সামেটিভ। ইয়ারলি হতো, হাফ ইয়ারলি হতো। তারপরে 25 হ্যাঁ ওটাই নাম্বারের একটা পরীক্ষা সামেটিভ। হতো না, 25 নাম্বার, 20 নাম্বার এরকম পরীক্ষা হতো না। হ্যাঁ ওই 10 নাম্বার 20 নাম্বার এরকম করে নিত, ইংলিশের বেঙ্গলি নেওয়া হতো, কিন্তু ওগুলো কোনো যোগ হতো না আমাদের। হ্যাঁ, ওটা হ্যাঁ, যোগ ইউনিট হতো না টেস্ট, যেগুলো সেই যোগ সময়। হয় না ফাইনালের সঙ্গে, ওগুলো ইউনিট, তখন এইসব ওটা ছিল না, ফর্মেটিভ। ফর্মেটিভ, এইসব তখন এইসব ফর্মেটিভ সামেটিভ এসব কিছু ছিল না, এখন এইসব হয়েছে, ঠিক আছে। আগে কি আমাদের সময় ছিল ফর্মেটিভ সামেটিভ ইভ্যালুয়েশন? কি বলো? আগে দেখুন কি? এখানে লিখে দিয়েছে, ইউনিট টেস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল অফ ফরমেটিভ এভালুয়েশন, পিপলস পারফরমেন্স অন ডিফারেন্ট আইটেমস অফ এ ইউনিট টেস্ট রিভিলস টু দ্য টিচার দেয়ার স্ট্রেংথস অ্যান্ড উইকনেস। এই জন্য এটা বলা হচ্ছে ফরমেটিভ। এটা সেন্ট্রাল মানে সিটেটের কোশ্চেন। সিটেটটা তোমার ফলো করতে হবে, ঠিক আছে। তারা সিটেটটাই ফলো করে না, ওয়েস্ট বেঙ্গল টেটটা। ইউনিট টেস্ট হচ্ছে ফরমেটিভ ইভালুয়েশন, ওকে। টার্ম টেস্ট হচ্ছে এ সামেটিভ ইভালুয়েশন। ইউনিট টেস্ট মানে ধরো আমরা তো প্রতিদিন যে পরীক্ষাটা নেওয়া হয়, ফার্স্ট ইউনিট পরীক্ষা হবে, সেকেন্ড ইউনিট পরীক্ষা হবে, থার্ড ইউনিট পরীক্ষা হবে, মানে ধরো আমরা জিওগ্রাফি ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট এরকম পরীক্ষা নিই। আজকে যেমন এই যে আমি পরীক্ষা নিচ্ছি, এটা হচ্ছে কি ধরনের ইভালুয়েশন বলতো? এই যে আমি পুরো সেকশন অনুযায়ী পরীক্ষা নিচ্ছি। ফরমেটিভ, ওটা সামেটিভ। হ্যাঁ, এই সেকশন হ্যাঁ, পুরো পুরো জিওগ্রাফি, হ্যাঁ, ওটা হ্যাঁ, সামেটিভ। ছোট ছোট পার্টের আপনি যেটা হ্যাঁ, হ্যাঁ, বলে বল। দেন সেটা সেটা হচ্ছে যে ফরমেটিভ। বলবি তো। আচ্ছা, নেক্সট 499।
স্যার কি ক্লাসে আছেন না চলে গেছেন? আছি 1 মিনিট জাস্ট। লেখ 499, শুনতে পাচ্ছিস? 4995, লেখ 4995। আরে শুনবি তো, 4995। তখন থেকে বলছি তো 10 বার 4995। ঠিক আছে, হয়েছে। চলো তাহলে এটা কি বললে তোমরা, ফর্মেটিভ না সামেটিভ? আজকে যে পরীক্ষা হোল পুরো সাবজেক্টের কোনো টপিক না বলে দেওয়া, হ্যাঁ সেটা হচ্ছে সামেটিভ। টপিক বলে দিলে ফর্মেটিভ। হ্যাঁ ঠিক আছে, সামেটিভ ইভ্যালুয়েশন। চলো আজকে আমি যে সেকশনে 1 সপ্তাহ হবে সে সেকশন পরীক্ষা, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হবে। এটা কোনো আমি বলবো না যে এই ইউনিটটা পড়ে নাও পরীক্ষা হবে। আমি মানে পুরো ইতিহাসের বিভিন্ন জায়গা থেকে দিতে পারি, তোমরা পড়বে না, জাস্ট কতটা কি হয়েছে না হয়েছে, মানে কতটা শিখতে পেরেছো এটা দেখে নেবে, ব্যাস। এখানে আর তোমার ইভালুয়েশন করবো না যে তুমি এই পেয়েছো, এবারে তোমার ডায়াগনস্টিক্স হবে, মানে দুর্বলতা কোথায় আছে আমরা বুঝতে পেরে যাব, ঠিক আছে। এখানে এত আর সেই পরের ক্লাসে উত্তীর্ণ হবে না। তো এবারে আমরা বুঝতে পেরে যাব, যেমন কালকে যে পরীক্ষাটা নিয়েছি জিওগ্রাফি, দেখলাম যে জিওগ্রাফি অনেক দুর্বলতা আছে অনেকের। তা জিওগ্রাফি ক্লাসটা একটু কম হতো, এবার একটু জিওগ্রাফি ক্লাসটা একটু বেশি নেব। ছোট ছোট পার্ট গুলো ধরে ধরে ইউনিট ওয়াইজ আমি ধরবো, আর ধরে ধরে পরীক্ষা নেব, ঠিক আছে। জিওগ্রাফি অনেকে নাম্বার কম হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আজকে ইতিহাসটা নেব, এবার বুঝবো যে কে কতটা কি পেয়েছে না পেয়েছে, তাহলে তারপরে আমি সেই ওয়াইজ পড়াতে শুরু করব, ঠিক আছে। পড়াবো এবং হচ্ছে ইউনিট টেস্ট হবে ছোট ছোট পার্টে। চলো এবারে আমরা লিখবো ডায়াগনস্টিক টেস্ট। চলো, যেটাকে বাংলায় বলা হয় দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন। এটা কি, আমরা সাধারণত কোনো বিষয়ে যখন কোনো দুর্বলতা আমরা কি বলবো, সে বুঝতেই পারছো শিক্ষার্থীর কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। সেই এখন আছে না সেই ডাউট ক্লিয়ারিং ক্লাস। ডাউট ক্লিয়ারিং ক্লাস মানে হচ্ছে সে কোথায় মানে কোথাও ডাউট হয়েছে বা বুঝতে পারছে না, তার জন্য সে মানে কোথায় বুঝতে পারছে না বা তার কোথায় দুর্বলতা আছে তার জন্য একটা ক্লাস দেওয়া হয়, ঠিক আছে। তো সেরকম আর কি, কোনো শিক্ষার্থী যখন কোনো বিষয় শিখতে পারছে না, তার কোথায় মানে উইক রয়েছে, সেটাকে যখন আমরা খোঁজার চেষ্টা করব, ঠিক আছে, এবং সেই অনুযায়ী তার ব্যবস্থা করব, সেটাকে বলা হয় ডায়াগনস্টিক্স ইভালুয়েশন। চলো লেখো, যে মূল্যায়নে শিক্ষার্থীদের পাঠ্য বিষয়গত দুর্বলতাগুলিকে সঠিকভাবে চিহ্নিত করা যায়, ওকে, এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে ডায়াগনস্টিক্স ইভালুয়েশন বলে। ওকে, উদ্দেশ্য পয়েন্ট করো। এই ইভালুয়েশনের মেন উদ্দেশ্য কি? নাম্বার 1 লেখো, স্যার হেডিংটা বলবেন একবার? পারপাস, উদ্দেশ্য। না, এটা কোন এভালিউশন ওটা বলবেন? এটা ডায়াগনস্টিক্স ইভালুয়েশন, দুর্বলতা নির্ণয় ডায়াগনস্টিক্স। লেখো পারপাস, লেখো 1 নম্বর লেখো শিক্ষার্থীর দুর্বলতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা, ঠিক আছে। নাম্বার আরেকবার বলুন। শিক্ষার্থীর শিখন দুর্বলতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
নেক্সট লেখো 2 নম্বর লেখো শিখন দুর্বলতার স্থানটি চিহ্নিত করা। শিখন দুর্বলতার স্থানটি চিহ্নিত করা। নাম্বার 3 লেখো হয়েছে। লেখো শিখন দুর্বলতা গুলিকে সঠিকভাবে নিরাময় করা, মানে রোগ যখন ধরতে পারবে সেই রোগটাকে রোগ প্রতিকারের জন্য ওষুধ দেওয়া হয়, সেরকম আর কি। যখন কোনো রোগ ধরা পড়বে সেই রোগের কি করা হয়, রোগ ধরা পড়লে সেটা বসিয়ে রাখা যাবে না যে রোগ এই জায়গাটায় রোগ আছে, হ্যাঁ, আর কি করতে হবে না, ব্যাস তোমার রোগ চিহ্নিতকরণ হয়ে গেছে, এবার বাড়ি যাও। ডাক্তার তো আর বাড়ি পাঠিয়ে দেয় না, কিছু ওষুধ লিখে দেয়, ঠিক আছে, ওগুলো খেলে সেরে যাবে। তো সেরকম আর কি, এখানে ডায়াগনস্টিক করার পর তোমার কোন রোগটা হয়েছে সেটা দেখে সেই অনুযায়ী প্রতিকার করা হবে, ঠিক আছে। যেমন আচ্ছা, যেমন বিভিন্ন ভাবে হতে পারে, ঠিক আছে, বিভিন্ন রোগের বিভিন্ন প্রতিকার রয়েছে, ঠিক আছে। যেমন আপনার পা কেমন আসছে? সেটাই, আমার যখন আমার পাটা না কি হবে তা কি জানি, ও ছাড়ছে না বলতে মানে বললাম আপনি হসপিটালের ডাক্তারকে ভালো, বা এই হাসানাতকে দেখান, সৈকত হাসানাতকে ভালো। ওই হসপিটালে বসে না অন্য জায়গায় বসে? যেখানে হাসানাত বসতো ওখানেই বসে, উনি হসপিটালেরই তো ডাক্তার। তাহলে ওই সুপার স্পেশালিস্ট হসপিটাল, আমি আগের দিনে গিয়েছিলাম, আগের দিন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে মানে সৈকত কি বললে, হাসানাত তো। হ্যাঁ সৈকত হাসানাত। আচ্ছা, আমি কালকে যাব আবার, ঠিক আছে। আমি এখানে ডাক্তারকে দেখলাম এই আমাদের এখানে, সে একটা ওষুধ দিয়েছে কি স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে। স্যালিসাইলিক অ্যাসিড দিতে কোনো ও তো কিছু, হোমিওপ্যাথি, ও হ্যাঁ তো হোমিওপ্যাথি। কিছুই মানে আপনি হচ্ছে না। লিকুইড একটা মানে গুঁড়ো ডাস্টকে একটা জলে গুলে দিতে হয়, তাই তো? না, এমনি মলম, এটা একটা মলম, ও স্যালিসাইলিক ক্রিম অ্যাসিড। দিয়েছে, আর তো পাউডার পাওয়া যায়, জলে গুলে কিছুই করলে হচ্ছে ওয়াশ না। করতে হয়। আগে তো হসপিটাল থেকে একটা ইয়ে লিখে দিয়েছিল, ওষুধ লিখে দিয়েছিল সব, নামে হসপিটাল, সব কিনতে হলো, ঠিক আছে। তো কিনলাম, কিনে বেশ ভালো একটু সেরেছিল, মানে একটু ব্যথা কম, তারপরে একটু কমেছিল, তারপরে ওখানে আর সেই ওষুধগুলো আর খাইনি বা এটা, তারপর অন্য জায়গায় দেখালাম, একটা এখানে ডাক্তারকে দেখালাম, দেখাতেই স্যালিসাইলিক অ্যাসিড লিখে দিয়েছে, বলে এটা কাটো, এটা ব্যবহার করো, তারপরে কিছুদিন পরে এটা কেটে দেবে, ঠিক আছে। ওই জায়গাটা কেটে তারপরে ওইটা কি আছে বের করে দিয়ে সেলাই করে দেবে। আমি ঠিক আছে, অসুবিধা নেই, 2 সপ্তাহ পরে। আর হসপিটালের ডাক্তার বলেছে যে ভাই এটা ইয়ে করো, আস্তে আস্তে শুকিয়ে যাবে। বুঝতে পেরেছো মনিকা? এই হচ্ছে ব্যাপার। আমি আবার দেখি কালকে যাব, হুম, দেখা যাক কি হয়। কি হয়েছে স্যার আপনার পায়ে? পায়ে একটা কি ফুটে ছিল না, বুঝতে মানে আমি জানি বেরিয়ে যাবে, তারপরে দেখি আস্তে 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 ওই জায়গাটায় ব্যথা হয়ে গেছে, ঠিক আছে, ব্যথা হয়ে গেছে এখন। স্যার, হ্যাঁ, স্যার যদি সৈকত হাসানাত না হসপিটালে বসেন তাহলে আপনি হসপিটালে সবুজ বালাকে দেখাবেন। উনি হসপিটালের প্রফেসরের এতে হচ্ছে সুপার স্পেশালিস্টে। তো সবুজ বালাকে বলবেন যদি পারেন তো ওনাকে দেখান, উনি খুব ভালো ডাক্তার। সবুজবেলা ডাক্তারের নাম? হ্যাঁ সবুজ বালা। ও, ওখানে কোনো নাম শুনে কি আপনার যেতে ইচ্ছে হচ্ছে না নাকি? সবুজবেলা, আমি ভাবলাম কোনো ওইরকম ভাবে ইন্ডিভিজুয়ালি নাম দেখে কি ডাক্তার দেখানো যায় ওখানে হসপিটালে? হ্যাঁ হ্যাঁ যান, আপনি যাবেন, বলবেন আমি ওনাকে দেখাবো, বা বাইরে থেকে দেখাতাম ওনাকে, এবার এখানে দেখাবো, এরকম বলে বলে দেখিয়ে নেবেন। ও, সবুজবালা আর একটা হচ্ছে সৈকত হাসনাত, ঠিক আছে, এই দুজনকে দেখাবো। আগের দিন দেখেছিলাম একটা বাচ্চা ডাক্তার, ঠিক আছে, মানে সবে বাচ্চা একদম, সবে পাস করেছে, নিট ফিট পাস করে পরীক্ষা টরীক্ষা দিয়ে মানে কোর্স করে, তারপরে মানে বাচ্চা দেখা যাচ্ছে, গোপ টোপ ভালোভাবে উঠেনি, দাড়ি টাড়ি ভালো করে উঠেনি। চলো,
তো উদ্দেশ্য হয়ে গেছে। আচ্ছা, এবার লেখো কম্পোনেন্ট। লেখো ডায়াগনস্টিক্স মূল্যায়নের, লেখো দুর্বলতা নির্ণায়ক মূল্যায়নের কম্পোনেন্ট, উপাদান। কিভাবে তুমি ডায়াগনস্টিক্স করবে? প্রথমত 1 নম্বর লেখো কি, মানে কি বলতো, আমার এটা গুপো মতো হয়ে গেছে, বুঝলে, গুপো মতো হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। কিভাবে কি, তোমরা এখানে কেউ ডাক্তার আছো? ডাক্তার থাকলে বলো। ডাক্তারদের হবে সেখানে পড়তে আসবে কেন? কাজ আরে নেই সেইখানে আপনার কাছে সামিটিভ এভালুয়েশন পড়তে আসবে। কোয়াব ডাক্তার এখানে, আমার কোয়াব ডাক্তার থাকে না। দেবশ্রী হাত তুলে আছে, ও নিশ্চয়ই ডাক্তারি করে, ওকে কোয়াব জিজ্ঞেস ডাক্তার করুন। মানে প্রেসার টেসার চেক করে দেয়। হ্যাঁ, ঠিক আছে, প্রেসার টেসার চেক করে, অনেকে পারে, তো পারে না, পারে মানে কোয়াব ডাক্তার, তাই তো। আচ্ছা, চলো স্যার একদম। তবে আমার মনে হয় বেশি দিন না রেখে দেওয়াই ভালো, আপনি ডাক্তার কাছে ইমিডিয়েট দেখান। হ্যাঁ, হ্যাঁ, আমি ওটা না, সেই দেখাচ্ছি তো, কেউ সব ঠিকঠাক করতে পারছে না, মানে নির্মূল করতে পারছে না। আমারও কিছু দোষ আছে, আমি ঠিকঠাক ভাবে এটাকে মানে ইয়ে করছি না, সে একটু সেরে যাচ্ছে আর কোনো গুরুত্ব দিচ্ছি না, ঠিক আছে, এরকম ব্যাপার। যখন একটু বেশি হচ্ছে তখন মনে হচ্ছে এই না, এবার যেতে হবে, আর যখন একটু সেরে যাচ্ছে তখন এই আস্তে আস্তে সেরে যাবে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। কালকে যাবো, যা হবে হবে, সময় আসছে। কালকে হয়তো ক্লাস দুপুরে হয়তো নিতে পারবো না, রাতে নেবো, ঠিক আছে, বা বিকালে এসে নিতে পারি। চলো লেখো 1 নম্বর লেখো প্রাক পরীক্ষা। নাম্বার 2 লেখো স্বমূল্যায়ন। স্বমূল্যায়ন মানে তার কোথায় প্রবলেম আছে বা কোথায় দক্ষতা আছে সেটাকে মূল্যায়ন করার জন্য স্বমূল্যায়ন করা হয়। নাম্বার 3 সাক্ষাৎকার, মানে তুমি তার সঙ্গে কথা বলে, প্রশ্ন করে, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে, হ্যাঁ, কথাবার্তা বলে এই সমস্ত আমার মানে তার কোথায় দুর্বলতা আছে এগুলো আমরা চিহ্নিত করি। ডাক্তাররা এরকম করে, বুঝলে, কোনো রোগীর সঙ্গে কথা বললে রোগী এমনি ভালো হয়ে যায়। মানসিক রোগীদেরকে তো সাক্ষাৎকার নিতেই হয়, হ্যাঁ, না হলে যে কোনো বুঝতেই পারবো না তার প্রবলেমটা কোথায়। যে কোনো পেশেন্ট না, সত্যি কথা, ডাক্তারের কাছে গেলে না মানে সেরে যায় এরকম। আর রোগটা অনেকটা ডিপেন্ড করে না মেন্টালিটির ওপর 50% ডিপেন্ড করে, ভালো হয়ে যাওয়া খারাপ হয়ে যাওয়া, বুঝলে। ডাক্তার যদি একবার বলে দেয় এই তোমার কিছু হয়নি, যাও এই ওষুধ দিচ্ছি, সেরে যাবে, অথচ ডাক্তার কিছুই দিচ্ছে না, প্যারাসিটামল দিল, ঠিক আছে, কিন্তু তুমি রোগীর কাছে গিয়ে যদি বলে, হায় হায় ভগবান কি হবে রে, মনে হচ্ছে আর উঠতে পারবে না ভগবান, আর কিছু হবে না রে, হাওয়া হয় যেমন মেয়েরা কাঁদে না, হাওয়া হাওয়া করে কাঁদে, এইসব দেখে যে পেশেন্ট আছে, সে পেশেন্ট কি করে বলছে, যা ভাই আমার আর মনে হচ্ছে না ফেরা যাবে না, এই শেষ হয়ে গেল, ঠিক আছে। তো এরকম আর কি, মানে একটা পেশেন্টের কাছে তার মেন্টালিটি অনেকটা সারা মেন্টালিটির উপর ডিপেন্ড করে। ডাক্তার এসে যদি বলে দেয়, ব্যাস ওখানেই হাত মানে সেরে যাবে। চলো তাহলে 3টে হয়েছে। নাম্বার 3 তিনটেই শেষ? হ্যাঁ, আবার কি, ক্যারেক্টারিস্টিক্স দেখো, বৈশিষ্ট্য। 1 নম্বর লেখো এই মূল্যায়নের কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না। নাম্বার 2 লেখো এই মূল্যায়ন বিশ্লেষণমূলক। নেক্সট লেখো 3 নম্বর লেখো স্যার যে এখন 1 2 নম্বর নাম্বারটা শেষ আরেকবার করতে বলুন। পারলাম না। 2 নম্বর লেখো এই মূল্যায়ন বিশ্লেষণমূলক।
নেক্সট 3 নম্বর লেখো বিশ্লেষণগুলি। নেক্সট লেখো দুর্বলতাগুলি সঠিকভাবে শনাক্ত করতে সাহায্য করে। লাস্ট লেখো সংশোধনী পাঠের প্রয়োজন আছে কিনা তা জানা যায় এর মাধ্যমে। সংশোধনী পাঠের প্রয়োজন আছে কিনা তা জানা যায় এর মাধ্যমে। নেক্সট এটা হয়ে গেছে। নেক্সট লেখো পার্মানেন্ট ইভালুয়েশন, সরি প্লেসমেন্ট ইভালুয়েশন, বাংলায় লেখো স্থান নির্ণায়ক মূল্যায়ন। প্লেসমেন্ট ইভালুয়েশন ওকে। লেখো এই ধরনের মূল্যায়নকে এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন বলা হয়। এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন বলা হয়। কি কি? এই ধরনের মূল্যায়নকে এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন, এন্ট্রি ENTRY, এন্ট্রি করে না, ভেতরে প্রবেশ করে, মানে এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন বলা হয়। স্যার আরেকবার বলুন না প্রথম থেকে। এই ধরনের মূল্যায়নকে এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন বলা হয়। স্যার এটা আরেকবার বলুন না। হ্যাঁ লেখো এই ধরনের মূল্যায়নকে এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন বলা হয়। এন্ট্রি ENTRY, এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন বলা হয়। বাংলায় বলা হয় অন্তর্ভুক্তিমূলক ও মূল্যায়ন। মানে কি? স্যার কি কথা বলছেন আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ আরে ভাই তোমরা লিখছো বলে দেরি, একটু আস্তে আস্তে বলছি। এই ধরনের মূল্যায়নকে এন্ট্রি পয়েন্ট ইভালুয়েশন বলা হয়। এটা হয়ে গেছে বলো? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ 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 ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই ধরনের মূল্যায়নকে কি বলা হয়? এন্ট্রি মানে প্লেসমেন্ট ইভালুয়েশন, মানে তোমাকে একটা জায়গায় রাখা হবে, তো তার জন্য ঠিক আছে, তো তোমার কিছু মূল্যায়ন করতে হবে, তো নাকি এমনি করলে হয়ে যাবে, ইন্টারভিউ যেটাকে বলা হয়, ইন্টারভিউ নেওয়া, ঠিক আছে। তো এগুলো আর কি, এটা হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশন। স্যার ইন্টারভিউ তো মানে সাক্ষাৎকার, ওটা তো ডায়াগনস্টিকের মধ্যে পড়ে গেল। ওটা হ্যাঁ ওটা ডায়াগনস্টিক না, কোনো একটা জায়গায় তোমাকে অন্তর্ভুক্তি করার জন্য যে সমস্ত মূল্যায়ন করা হয়ে থাকে সেটাকে বলা হয় এন্ট্রি পয়েন্ট মূল্যায়ন, ঠিক আছে। ওকে চলো লেখো এই ধরনের মূল্যায়নের জন্য কি কি অপেক্ষা করা হয় লেখো। এই মূল্যায়ন লেখো প্লেসমেন্ট ইভালুয়েশনের জন্য টেস্ট, মানে কি কি টেস্টের মাধ্যমে প্লেসমেন্ট ইভালুয়েশন করা হয়। আচ্ছা এটা কি জিনিস সেটা লেখায়নি না বা বলিনি। এইটা হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশনটা কি বলতো, এই ধরনের ইভালুয়েশনের মাধ্যমে কোনো শিক্ষার্থীর মানে কি বলবো আচরণ কেমন সেটা পরিমাপ করা হয়। মানে কি তুমি ধরো ওই জায়গায় টেস্টটা লিখিয়ে দিন, লিখে ফেলেছি, তারপরটা বলবেন লিখে নেবো। লেখো অপরিহার্য লেখো টেস্ট লেখো। এক নম্বর লেখো রেডিনেস টেস্ট, READINESS, রেডিনেস টেস্ট, যেটাকে বলা হয় তৎপরতা অভিক্ষা। নাম্বার 2 সেলফ ইনভেন্টরি টেস্ট, সেলফ ইনভেন্টরি টেস্ট, স্ব উদ্ভাবনমূলক পরীক্ষা, বাংলায় বলা হয় স্ব উদ্ভাবনমূলক পরীক্ষা। নাম্বার 4 অবজারভেশন টেকনিক, অবজারভেশন টেকনিক।
মানে পর্যবেক্ষণমূলক কৌশল। হয়েছে? চলো লিখে নাও, এবারে লেখো ওই কি করা হয় আর কি, মানে এই মূল্যায়নের বিষয়টা কি, মেন বিষয়টা কি। এটা তো একটা মানে এন্ট্রি পয়েন্ট ইভ্যালুয়েশন, ঠিক আছে, অসুবিধা নেই, বুঝলাম সবকিছু। এর মাধ্যমে আমরা কি করি, লেখো এর মাধ্যমে একজন শিক্ষার্থীর অন্তর্ভুক্তিকালীন আচরণকে পরিমাপ করা হয়, আচরণকে পরিমাপ করা হয়। ওকে, চলো এই পার্টটা হয়ে গেছে। পোর্টফোলিও নাটা কি লেখাবেন বলছিলেন না? হ্যাঁ, আচ্ছা, এবার আমরা লিখবো কনসেপ্ট অফ টুলস অফ ইভ্যালুয়েশন। লেখো টাইপ অফ টুলস অফ ইভ্যালুয়েশন, লেখো ইভ্যালুয়েশনের বিভিন্ন টুলস। ওটা এখানে নেই, ওটা সেই অন্য জায়গায়, ওটা নেক্সট লেখো, এটা হয়ে গেছে। নেক্সট লেখো টুলস অফ ইভ্যালুয়েশন, ডিফারেন্ট টাইপসের যে ইভ্যালুয়েশন হয় সেগুলো আমরা করবো, ঠিক আছে, এগুলো আমরা সবাই জানি, তবুও একটু লেখো টুলস অফ ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন ডিফারেন্ট টাইপসের হয়ে থাকে, ঠিক আছে, বিভিন্নভাবে আমরা ইভ্যালুয়েশন করে থাকি। প্রথমত এডুকেশনাল টেস্ট, ঠিক আছে, আমরা স্পেশালি কোনো কিছু জানার জন্য আমরা এডুকেশনাল টেস্ট করে থাকি, ঠিক আছে। যখন এডুকেশনাল টেস্ট হচ্ছে না তখন আরেকটা বিকল্প পদ্ধতি অবলম্বন করি, সেটা কি, বিকল্প ঠিক না, বেশিরভাগ টেস্ট হচ্ছে এটা করা হয়ে থাকে মনোবৈজ্ঞানিক মূলক অভিজ্ঞা, সাইকোলজিক্যাল টেস্ট করা হয়, ঠিক আছে, সাইকোলজিক্যাল টেস্ট। তাহলে টেস্ট দুটো টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে কি মানে পরীক্ষামূলক, যেটাকে বলা হয় এডুকেশনাল টেস্ট, শিক্ষামূলক, আরেকটা হচ্ছে মনোবৈজ্ঞানিক মূলক, মানে যেটা সাইকোলজিক্যাল টেস্ট। ওকে, তো লিখে নাও টুলস টাইপ টু, দুটো লেখো, দুটো টাইপ। নাম্বার 1 লেখো এডুকেশনাল টেস্ট, নাম্বার 2 লেখো সাইকোলজিক্যাল টেস্ট। সাইকোলজিক্যাল টেস্ট, ওকে। এডুকেশনাল টেস্ট এর, এডুকেশনাল টেস্ট মানে শিক্ষামূলক যে সমস্ত মানে পরীক্ষা নেওয়া হয় সেগুলো এডুকেশনাল টেস্ট। যেমন তোমরা পরীক্ষা নাও, হ্যাঁ, মৌখিক পরীক্ষা নাও, হ্যাঁ, তারপরে হচ্ছে লেখা পরীক্ষা, রিটেন এক্সামিনেশন নাও, তাই না। তারপরে এই পরীক্ষা নেওয়ার সময় আবার বিভিন্ন টাইপের কোশ্চেন করা হয়, ইজি টাইপ কোশ্চেন মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এসএকিউ টাইপ, মাল্টিপল চয়েস কোশ্চেন, এই সমস্ত বিভিন্ন ধরনের। আবার বড় প্রশ্ন লেখা, ধরনের প্রশ্ন, স্যার মনোবৈজ্ঞানিক টেস্টটা কোনটা? সাইকোলজিক্যাল টেস্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক আছে, যেমন ইন্টেলিজেন্ট টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, ওকে, পার্সোনালিটি টেস্ট, ওগুলো একটু লিখিয়ে দেবেন তাহলে। হ্যাঁ স্যার। হ্যাঁ এগুলো লেখাবো তো, চলো এগুলো লিখে নাও। আজকে এই টেস্টটা কমপ্লিট করে দেবো, দিলে অনেক কিছু হবে, কিন্তু এই টেস্টের মধ্যে থেকে পরীক্ষা আসে, কিন্তু এসআই এর প্রশ্ন, এই সাইকোলজিক্যাল টেস্ট থেকে প্রশ্ন আছে বেশি, এগুলো পাতি জিনিস এডুকেশনাল। লেখো 1 নম্বর লেখো ওরাল টেস্ট, মানে এডুকেশনাল টেস্টের বিভিন্ন টাইপ। 1 নম্বর লেখো ওরাল টেস্ট মানে মৌখিক পরীক্ষা। নাম্বার 2 লেখো রিটেন টেস্ট, লিখিত পরীক্ষা। নাম্বার 3 লেখো অবজেক্টিভ টেস্ট। তারপর লেখো নাম্বার 4 ইজি টাইপ কোর্স, ইজি টাইপ টেস্ট। এই বাবা রে, কি বলেন স্যার, এসে টাইপ? এসে টাইপ টেস্ট। লেখো প্র্যাকটিক্যাল টেস্ট। এটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওটা কি প্র্যাকটিক্যাল টেস্টটা কি?
প্র্যাকটিক্যাল টেস্টটা হচ্ছে তোমার ওই এডুকেশনাল। স্যার 3 নাম্বারটা কি বললেন? অবজেক্টিভ টেস্ট, রিটেন টেস্ট, ওরাল টেস্ট। নেক্সট দেখো সাইকোলজিক্যাল টেস্ট এর আন্ডারে। সাইকোলজিক্যাল টেস্ট মানে আমরা এর মাধ্যমে শিক্ষার্থীর বিভিন্ন মানসিক অবস্থা এই সমস্ত জানার চেষ্টা করি, ঠিক আছে? মানসিক অবস্থা, মানসিক ক্ষমতা, তার কতটা মেন্টাল পাওয়ার, মেন্টাল এবিলিটি, এগুলো আমরা বিচার করে থাকি, ঠিক আছে? এই জিআই করা হয় না, জিআই, জেনারেল ইন্টেলিজেন্স। তো এগুলো বিভিন্ন টাইপের হয়ে থাকে। ইন্টেলিজেন্ট টেস্ট। আচ্ছা, এইগুলো থেকে আবার আরো লেখাতে হবে, বুঝলে? এই ইন্টেলিজেন্স থেকে আবার ইন্টেলিজেন্ট টেস্ট বিভিন্ন টাইপের হয়ে থাকে, এগুলো আবার এগুলো থেকে প্রশ্ন আসে, তুমি দেখবে প্রিভিয়াস ইয়ার আমি দেখলাম, ঠিক আছে? এখান থেকে আরো একটা ক্লাস নিতে হবে এই টেস্ট থেকে শুধু অনলি, ঠিক আছে? যে আছে না ভার্বাল টেস্ট, নন ভার্বাল ভার্বাল টেস্ট, টেস্ট। হ্যাঁ, ভার্বাল টেস্ট, নন ভার্বাল টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের মেকানিক্যাল টেস্ট হয়েছে। এই টেস্ট নিয়ে একটা আজকে জাস্ট টেস্টের টাইপ গুলো দেখিয়ে দেবো, এর ভেতরে আবার বিভিন্ন টাইপের টেস্ট আছে, ঠিক আছে? এই টেস্ট গুলো নিয়ে পরের দিন ক্লাসে এইগুলো হবে, ঠিক আছে? এগুলো আবার মানে সাইকোলজিক্যাল আন্ডারে একটাই বলেছেন তো, ইন্টেলিজেন্স টেস্ট। হ্যাঁ, নেক্সট দেখো অ্যাপটিটিউড টেস্ট, নেক্সট পার্সোনালিটি টেস্ট। কি বললেন তারপরে? পার্সোনালিটি ব্যক্তিত্ব অভিজ্ঞতা। নেক্সট দেখো ক্রিয়েটিভিটি টেস্ট। এসআই প্রশ্ন আমি একটু করে দেখেছি যে এখান থেকে প্রশ্ন আসে, বুঝলে? এই জায়গা থেকে প্রশ্নগুলো আসে। এবারে পার্সোনালিটি টেস্টের বিভিন্ন রয়েছে, সেগুলো আবার করতে হবে, বুঝলে? এটা কি ধরনের টেস্ট, পার্সোনালিটি টেস্ট না ইন্টেলিজেন্ট টেস্ট না এরকম, ঠিক আছে? অ্যাপটিটিউড টেস্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো করতে হবে। নেক্সট ক্রিয়েটিভিটি টেস্ট। নেক্সট দেখো ইন্টারেস্ট মানে আগ্রহমূলক অভিজ্ঞতা, ইন্টারেস্ট টেস্ট। আর একটা লেখো অ্যাপটিটিউড টেস্ট। তো লিখে দিয়েছেন। আচ্ছা, হয়ে গেছে। ওকে, সবাই লেখা হয়ে গেছে? এবার আমি কিছু প্রশ্ন করব প্রিভিয়াস ইয়ারের এবং হচ্ছে মানে নতুন নতুন যে সমস্ত প্রশ্ন হবে আর কি, এডুকেশন রিলেটেড প্রশ্ন আমি করছি, তোমরা আনসার দেবে, ঠিক আছে? গ্রুপেতে আমি গ্রুপে যাচ্ছি। ওকে, নেক্সট ফার্স্ট প্রশ্ন লেখো। লিখতে হবে না, বলছি। হু রোট দি বুক এমিল? হু রোট দি বুক এমিল? এমিল। কি বললেন? হু রোট, কে লেখেন এই বইটার নাম এমিল। এমিল, এমিল গ্রন্থের রচয়িতা কি? হ্যাঁ, রুশো। নেক্সট প্রশ্ন, কোঠারি কমিশন ওয়াজ এস্টাবলিশড? কত সালে প্রতিষ্ঠা হয় কোঠারি কমিশন? ওকে, গো ব্যাক টু নেচার। গো ব্যাক টু নেচার এই কথাটি কে বলেন? হু মেড দিস রিমার্ক? ঠিক আছে, দেবশ্রী, ডালিয়া, জেসমিন, মৌমিতা, অনামিকা, মনিকা, বিশ্বদীপ। নেক্সট প্রশ্ন, গো ব্যাক টু নেচার, হু মেড দিস রিমার্ক? কে কথাটি বলেন? হারবার্ট স্পেন্সার,
সক্রেটিস, রুসো, প্লেটো। রুসো, ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন, হু ইনভেন্টেড প্রজেক্ট মেথড? প্রজেক্ট মেথড কে ইনভেন্ট করে, আবিষ্কার করে? অপশন দেব না অপশন ছাড়াই পারবে? আর একবার বলুন, শুনতে আমি পাচ্ছি না। প্রজেক্ট মেথড কে আবিষ্কার করেন? হু রোট, আবিষ্কার করেন, হু ডিসকভারেন? ঠিক আছে, কিলবার্ট্রি, দেবশ্রী, ডালিয়া, মমিতা। পরের প্রশ্ন, where did Portuguese established first printing press in India? ভারতে প্রথম পর্তুগিজরা প্রিন্টিং প্রেস তৈরি করে কত সালে, কোথায়? 1556, গোয়াতে। স্যার কোশ্চেনটা আরেকবার একটু বলুন। হু ডিড, মানে কোন পর্তুগিজ প্রথম ফার্স্ট প্রিন্টিং প্রেস তৈরি করেন ভারতে? গোয়াতে 1556, গোয়াতে 1566, গোয়াতে 1554, গোয়াতে 1567। গোয়াতে 1556, ঠিক। হিন্দু স্কুল কত সালে প্রতিষ্ঠা হয়? 1815, 1817, 1818, 1816? কি বললেন কোশ্চেনটা? হিন্দু স্কুল কত সালে প্রতিষ্ঠা হয়? 1817। নেক্সট প্রশ্ন, তুমি ক্লাসে গেছো, ক্লাসে গিয়ে ভারতের ম্যাপ আঁকবে, ঠিক আছে? ম্যাপ এঁকে এবার তুমি ছাত্রদের বলছো এটা কপি করে নাও, ঠিক আছে? এখানে তুমি ছাত্রদের উপর কি ধরনের মেথড প্রয়োগ করছে? অপশন, মডেলিং মেথড, সাজেশন মেথড, ইমিটেশন মেথড, ডেমনস্ট্রেশন মেথড। স্যার কোশ্চেনটা আরেকবার বলুন। তুমি ধরো স্কুলে গেছো, ঠিক আছে? স্কুলে পড়াচ্ছ, পড়াতে পড়াতে একটা ছবি আঁকলে, ঠিক আছে? কিসের ছবি আঁকলে? ধরো স্বামী বিবেকানন্দের ছবি আঁকলে, ঠিক আছে? একে তুমি বললে এটা তোমরা আঁকতে পারো নাকি দেখো তো, কপি করতে এঁকে নাও। বললেন তো, কপি করার কথা বলেছেন তো? হ্যাঁ, এটা কপি করে নাও, এঁকে নাও। এক্ষেত্রে তুমি ছাত্রদের কি ধরনের? আমি কিছুই শুনতে পাচ্ছি না স্যার আপনার কথা। এই কি শুনতে পাচ্ছ না? আমি তো শুনতে পাচ্ছি। এটা কি ধরনের মেথড দিয়েছে অনেকে আনসার? বিশ্বদীপ ওকে, দেবশ্রী ওকে, ইমিটেশন মেথড হবে। হ্যাঁ, জেসমিন ওকে, মমতা ওকে, ইমিটেশন, অনুকরণ মেথড।
ঠিক আছে? স্যার আমারটা কি আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ডালিয়া, শুনতে পাওনি? হ্যাঁ, বলে আপনার কথা আমি শুনতেও পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? আমার এখন শোনা যাচ্ছে নাকি বলো? ইকো হচ্ছে। ঠিক আছে হোক, এটা লাস্ট প্রশ্ন, ঠিক আছে? এটা লাস্ট। হোয়াট ইজ দি মিনিং অফ ফিডব্যাক ইন দি টিচিং লার্নিং? হোয়াট ইজ দি মিনিং অফ ফিডব্যাক টিচিং লার্নিং? ফিডব্যাকের মানেটা হোয়াট ইজ দি মিনিং অফ ফিডব্যাক ইন টিচিং লার্নিং? শিক্ষণের ক্ষেত্রে অপশন স্টিমুলেশন, অপশন বি রিপিটেশন অফ লেসন, অপশন সি রিভিশন অফ লেসন, অপশন ডি স্পেসিফিক সিগনাল অফ দি আউটকাম। কি হবে? এটা আনসার পেলাম না, কি হবে? স্যার শুনতেই পাচ্ছি না, একটু জোরে বলুন না। শুনতে পাচ্ছ না? আমি কিছুই শুনতে পাই, আচ্ছা আবার শুধু বলছি, হালকা হালকা আওয়াজগুলো আসছে। বলছে হোয়াট ইজ দি মিনিং অফ ফিডব্যাক ইন টিচিং লার্নিং প্রসেস? ফিডব্যাকের মানে কি? অপশন অপশন, দিন। হ্যাঁ, অপশন স্টিমুলেশন, অপশন বি রিপিটেশন অফ লেসন, অপশন সি রিভিশন অফ লেসন, অপশন ডি স্পেসিফিক সিগন্যাল অফ আউটকাম অফ দি আউটকাম। স্যার আমি কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম না, যেটুকু বুঝেছি দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। কি হবে? ইয়েস, আউটকাম হবে বিশ্বদীপ, স্পেসিফিক সিগন্যাল অফ আউটকাম, এটাই হবে। ওটা কত নম্বর অপশন ছিল? জেসমিন, এটা লাস্ট, এটা ডি, আচ্ছা, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। বিনীত, বিশ্বদীপ, ওকে এভরিওয়ান, বোঝা গেল? বিনীত, স্যার বিশ্বদীপ, লাস্টের কোশ্চেন আমি শুনতেই পাইনি। হ্যাঁ, আমি তো কিছুই শুনতে পাচ্ছি, জড়িয়ে জড়িয়ে আসছে। পারে না, শুনতে পাচ্ছ না তোমরা? দেবশ্রী, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, শুনতে স্যার পাচ্ছি। আমি লাস্টটা শুনতে পাই। ও কি করে বুঝবো বলো তো? নেটওয়ার্কের হয়তো প্রবলেম ছিল তোমাদের, বুঝলে? স্যার ঠিক আছে, ক্লাস কি শেষ? হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষ, ক্লাস শেষ হয়ে গেল, ঠিক আছে? আজকে চলো।